আসসালামু আলাইকুম। দেখো, গত দিনের ক্লাসে আমি তোমাদেরকে আলোচনা করেছিলাম যে দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির উদ্যোগ ও বিতর্ক নিয়ে, তাই তো। তো সেদিনকে আমরা জেনেছিলাম যে ভারতের স্বাধীনতা লাভের সঙ্গে সঙ্গে দেশীয় রাজ্যগুলি তাদের স্বাধীনতা দাবি করে। তো এইরূপ পরিস্থিতিতে শক্ত হাতে মোকাবেলা করেন তৎকালীন যিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, অর্থাৎ বল্লভভাই প্যাটেল, তাই তো। এবং তাকে এই কাজে সহায়তা করেন স্বরাষ্ট্র সচিব ভিপি মেনন। তো এই বল্লভভাই প্যাটেলের দৃঢ় মনোভাব এবং অক্লান্ত পরিশ্রমের ফলে দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তি ঘটে। এই দেশীয় রাজ্যগুলি ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা লাভের বিনিময়ে তারা ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করে এবং ভারতে অন্তর্ভুক্ত হয়, তাই তো। তো দেখো, এরপর থেকে আমরা আজ আলোচনা করব। তো এই যে দেশীয় রাজ্যগুলিকে ভারতে সংযুক্তি করা হলো, তো এই দেশীয় রাজ্যগুলিকে সংযুক্তিকরণের পদ্ধতি ছিল তিনটি। অর্থাৎ এই যে দেশীয় রাজ্য, সেগুলোকে ভারতের সঙ্গে সংযুক্ত করার ক্ষেত্রে তিনটি পদ্ধতি গ্রহণ করা হয়েছিল। তাহলে প্রথম সেটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার শাসিত অঞ্চলগুলির সঙ্গে দেশীয় রাজ্যগুলির সংযুক্তিকরণ ঘটানো হয়েছিল। দ্বিতীয় যে পদ্ধতিটা ছিল সেটা হচ্ছে যে প্রদেশগুলির সঙ্গে দেশীয় রাজ্যগুলির সংযুক্তকরণ। আর তৃতীয় পদ্ধতি যেটা ছিল সেটা হচ্ছে কতগুলি রাজ্যকে নিয়ে একটি বড় রাজ্য গঠন। তাহলে এই তিনটে পদ্ধতিতে কি করা হয়েছিল না, দেশীয় রাজ্যগুলিকে ভারতের সঙ্গে সংযুক্ত করা হয়। এরপর দেখো, এই যে ভারতভুক্তি হলো, অর্থাৎ ভারতের অন্তর্ভুক্ত হলো, তো সেই ভারতভুক্তির পর এই দেশীয় রাজ্যগুলির কাঠামো বিন্যাসটা কেমন ছিল দেখো। তো এক্ষেত্রে আমরা কি বলবো না, অধিকাংশ দেশীয় রাজ্য ভারতের সঙ্গে সংযুক্ত হওয়ার পর 1950 সালে 26শে জানুয়ারি ভারতের নিজস্ব সংবিধান সেটা প্রবর্তিত হয়। আমরা সবাই জানি যে 1950 সালে 26শে জানুয়ারি ভারতের সংবিধান প্রবর্তিত হয়। সেই জন্য সেই দিনটাতে আমরা কি করি বলতো, প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস হিসাবে পালন করি, তাই না। তো সেই দিন থেকেই ভারত একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। তো এই সময়ে ভারতের রাজ্যগুলির শ্রেণীবিন্যাস ছিল চারটি শ্রেণীতে বিভক্ত ছিল। তো দেখো, এই চারটি শ্রেণী কি কি আমি এখানে লিখেছি। দেখো, চারটি শ্রেণী। প্রথম যেটা ছিল সেটা হচ্ছে ক শ্রেণী, দ্বিতীয় হচ্ছে খ শ্রেণী, তারপরে গ শ্রেণী, তারপরে হচ্ছে ঘ শ্রেণী। এবারে দেখো, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে তোমার ক শ্রেণী। অর্থাৎ এই যে 216টি যে দেশীয় রাজ্য ছিল, এই 216টি দেশীয় রাজ্যকে পার্শ্ববর্তী রাজ্যের সঙ্গে সংযুক্তি ঘটানো হয়। কি বললাম, এই যে 216টি দেশীয় রাজ্য ছিল তাকে এই পার্শ্ববর্তী রাজ্যের সঙ্গে সংযুক্তি ঘটানো হয়, তার মানে যুক্ত করা হয়। তো যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে কুচবিহারকে পশ্চিমবঙ্গের সঙ্গে, তারপর ময়ূরভঞ্জকে উড়িষ্যার সঙ্গে, তারপরে কোলাপুরকে বোম্বাইয়ের সঙ্গে যুক্ত করা হয়, ঠিক আছে। দ্বিতীয় যে শ্রেণী সেটা হচ্ছে খ শ্রেণী। তো যেটা কি করা হচ্ছে, যুক্তরাজ্য গঠন করা হচ্ছে। তো দেখো, এইখানেতে আমরা দেখতে পাচ্ছি যে 278টি দেশীয় রাজ্যকে নিয়ে 8টি প্রদেশ গঠন করা হয়। তো এই যে বললাম 278টি দেশীয় রাজ্য, এই 278টি দেশীয় রাজ্যকে নিয়ে 8টি প্রদেশ গঠন করা হয়েছিল, যার মধ্যে অন্যতম ছিল জম্মু কাশ্মীর, হায়দ্রাবাদ আর মহীশূর, ঠিক আছে। এবং অবশিষ্ট যে দেশীয় রাজ্য, সেই দেশীয় রাজ্যকে অন্যান্য 5টি প্রদেশের সঙ্গে যুক্ত করা হয়। তাহলে এইখানেতে মনে রাখবে মোট যেটা, যে এইভাবে মনে রাখবে যে 278টি দেশীয় রাজ্যকে 8টি প্রদেশে
কি করা হয়েছিল, যুক্ত করা হয়েছিল। ঠিক আছে, মানে 278টি দেশীয় রাজ্যকে নিয়ে 8টি প্রদেশ গঠন করা হয়। তো সেই 8টি প্রদেশ কি কি ছিল, এরকমভাবে করবে তাহলে বেশি ভালো বুঝতে পারবে, নাহলে ওইভাবে বললে তোমরা ভালো বুঝতে পারবে না। যে প্রথমে এই 278টি দেশীয় রাজ্য দিয়ে 8টি প্রদেশ গঠন করা হলো, তার মধ্যে জম্মু কাশ্মীর, হায়দ্রাবাদ, মহীশূর ছিল, অন্যান্য দেশের রাজ্যকে নিয়ে 5টা প্রদেশ গঠন করা হচ্ছে। তো এরকম করে যদি না বুঝতে পারো তাহলে এইভাবেই করবে যে 278টি দেশীয় রাজ্যকে নিয়ে কি করা হচ্ছে, 8টি প্রদেশ গঠন করা হচ্ছে। তো এই 8টি প্রদেশের মধ্যে কি কি ছিল দেখো, এই 8টি প্রদেশের মধ্যে ছিল হায়দ্রাবাদ, তারপরে হচ্ছে তোমার মধ্য ভারত, মহীশূর, আর একটা হচ্ছে জম্মু ও কাশ্মীর, রাজস্থান, সৌরাষ্ট্র, ত্রিবাঙ্কুর, কোচিন, আর একটা হচ্ছে পেপসু, যেটাকে বলা হয় পাতিয়ালা ও পূর্ব পাঞ্জাব রাজ্য ইউনিয়ন, অর্থাৎ যাকে বলা হচ্ছে পেপসু। তাহলে এইটা সম্পর্কে তোমরা পরিচিত নয় যে পেপসু, তাই তো? দেখো এই যে আমি বললাম পেপসু, PEPSU, পেপসু। এই পেপসুটা কি, এটা একটু এখানে জেনে নাও। দেখো পেপসু মানে হচ্ছে, এর ফুল ফর্ম যেটা সেটা হচ্ছে পাটিয়ালা। পাটিয়ালা and East, পাটিয়ালা and East পাঞ্জাব, পাঞ্জাব স্টেট ইউনিয়ন, STA স্টেটস ইউনিয়ন। ঠিক আছে, কি বললাম, পাতিয়ালা অ্যান্ড ইস্ট পাঞ্জাব স্টেট ইউনিয়ন, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে কি পেপসু, হলো। যাকে আমরা কি বলছি, যে তার মানে হচ্ছে পাতিয়ালা ও পূর্ব পাঞ্জাব রাজ্য ইউনিয়ন। ঠিক আছে, তো এই যে বললাম পাতিয়ালা অ্যান্ড ইস্ট পাঞ্জাব স্টেট ইউনিয়ন, অর্থাৎ পাতিয়ালা ও পূর্ব পাঞ্জাব রাজ্য ইউনিয়ন, এটা ছিল, মনে রাখবে, 1948। এই 1948 সাল থেকে 1956, কত বললাম, 1948 সাল থেকে 1956 সাল পর্যন্ত বিদ্যমান থাকা ভারতের একটি রাজ্য হচ্ছে এই পেপসু। ঠিক আছে, ভারতের স্বাধীনতার পর এই 1948 সালে ব্রিটিশ ভারতের পাঞ্জাব রাজ্য এজেন্সির অন্তর্ভুক্ত 8টি প্রদেশ, মনে রাখবে 8টি প্রদেশ, এই 8টি প্রদেশ অর্থাৎ 8টি দেশীয় রাজ্য, 8টি দেশীয় রাজ্যকে নিয়ে এই রাজ্য গঠন করা হয়। ঠিক আছে, তাহলে কি বললাম, এটা মনে রাখবে যে এই পেপসু যেটা, সেটা হচ্ছে পাতিয়ালা অ্যান্ড ইস্ট পাঞ্জাব স্টেট ইউনিয়ন, মানে যাকে আমরা বলছি পাতিয়ালা ও পূর্ব পাঞ্জাব রাজ্য ইউনিয়ন। এটা হচ্ছে 1948 থেকে 1956 সাল পর্যন্ত বিদ্যমান থাকা ভারতের একটি রাজ্য। ঠিক আছে, তো ভারতের স্বাধীনতার পর 1948 সালে ব্রিটিশ ভারতের পাঞ্জাব রাজ্য এজেন্সির অন্তর্ভুক্ত 8টি দেশীয় রাজ্য। ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি, এটা না লিখে দেশীয় রাজ্য লিখে, দেশীয় রাজ্য, দেশীয় রাজ্য। তো এই 8টি দেশীয় রাজ্যকে নিয়ে এই রাজ্য গঠন করা হয়। আর একটা কথা এখানে মনে রাখবে যে এই পেপসুর রাজধানী এবং প্রধান শহর ছিল পাতিয়ালা, মনে রাখবে পাতিয়ালা, এটা মনে রাখবে। ঠিক আছে, এটা হলো পাতিয়ালা। ক্লিয়ার হলো তো পেপসু কি? এরপরে আমরা আসছি, দেখো
এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে গ শ্রেণী, এটা হচ্ছে সরাসরি কেন্দ্রের অধীনে আনা। ঠিক আছে, তো এইখানেতে দেখো 61 মানে 61টি দেশীয় রাজ্যকে 10টি কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে যুক্ত করা হয়। যেমন হচ্ছে তোমার আজমির, ভোপাল, বিলাসপুর, হিমাচল প্রদেশ, কচ্ছ, কুর্গ, দিল্লি, মণিপুর, ত্রিপুরা ও বিন্দু প্রদেশ। তো এই 10টি কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে যুক্ত করায় 61টি দেশীয় রাজ্যকে। তো 10টি এই যে বললাম কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে যুক্ত করা হয়, দিয়ে সরাসরি কী করা হচ্ছে, কেন্দ্রের অধীনে আনা হচ্ছে, তাই তো? বুঝতে পারলে? আর একটা শ্রেণী যেটা ছিল সেটা হচ্ছে ঘ শ্রেণী। এটা কি করা হয় না, বলছে যে এইখানে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করে রাখা হয়। এরপরে দেখো এখানেতে একটা কথা বলি, এই যে বললাম যে ব্রিটিশ শক্তি ভারত ত্যাগ করেছিল তো 1947 সালে। তো ভারত ত্যাগের পরও ভারতে ফ্রান্সের ও পর্তুগালের কিছু উপনিবেশ ছিল। যেমন ফ্রান্সের যেগুলো ছিল যেমন হচ্ছে চন্দননগর, পন্ডিচেরি, ইয়ানাম, মাহে, কারিকল প্রভৃতি স্থান ফ্রান্সের, এবং গোয়া, দমন, দিউ, দাদরা ও নগর হাভেলি এগুলো পর্তুগালের উপনিবেশ ছিল। ঠিক আছে, তো এই চন্দননগর যেটা বলছি, তো সেই চন্দননগর ভারতের সঙ্গে যুক্ত হয় 1950 খ্রিস্টাব্দে। আর পন্ডিচেরি, ইয়ানাম, মাহে ও কারিকল ভারতের সঙ্গে যুক্ত হয় 1954 খ্রিস্টাব্দে। ঠিক আছে, আর দাদরা ও নগর হাভেলি ভারতের সঙ্গে যুক্ত হয়, অর্থাৎ ভারত একে দখল করে নিচ্ছে 1954 খ্রিস্টাব্দে। আর গোয়া, দমন ও দিউ ভারত দখল করে নিচ্ছে 1961 খ্রিস্টাব্দে। আর একটা দেশীয় রাজ্য ছিল যেটার নাম হচ্ছে সিকিম। তো সেই সিকিম ভারতের সঙ্গে যুক্ত হচ্ছে 1975 খ্রিস্টাব্দে। এই সালগুলো একটু ভালো করে মনে রাখবে। ঠিক আছে, ভালো করে মনে রাখবে, ভুলে যাবে না। তো দেখো এইখানেতে আমি যখন বললাম যে এই যে বললাম 278টি দেশীয় রাজ্যকে 8টি প্রদেশ গঠন করে, দেশীয় রাজ্য নিয়ে 278টি। তো এইখানেতে আমি তোমাদেরকে যখন বললাম যে যার মধ্যে প্রধান অন্যতম ছিল যে তোমার জম্মু কাশ্মীর, হ্যাঁ, আর হচ্ছে তোমার হায়দ্রাবাদ আছে। তো এই জম্মু কাশ্মীর, হায়দ্রাবাদ এই দুটি দেশীয় রাজ্য, আর একটা দেশীয় রাজ্য ছিল যেটার নাম হচ্ছে তোমার জুনাগড়। তো এই 3টি দেশীয় রাজ্য কি করেছিল না, ভারতে যোগদান করতে তারা অস্বীকার করেছিল। তো সেই জন্য তাদেরকে ভারতে সংযুক্ত করার ক্ষেত্রে অনেক সমস্যার সৃষ্টি হয়েছিল। তো এই 3টি প্রদেশ সম্পর্কে আমরা একটু জেনে নেব। ঠিক আছে, যে কি সমস্যার সৃষ্টি হয়েছিল। জুনাগড় কীভাবে ভারতে অন্তর্ভুক্ত হয়েছিল, কাশ্মীর সমস্যা, আর হায়দ্রাবাদ কীভাবে ভারতে অন্তর্ভুক্তি হয়েছিল।